হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ভিএসইপিআর থিওরির পস্টুলেটস আলোচনা করছিলাম। 7টা পয়েন্ট আমি বলেছিলাম, তার মধ্যে 7 পয়েন্টে একটা এক্সেপশনাল কেস ছিল যেটা আমার আগের দিনকে বলা হয়নি, মিস করে গেছিলাম। ব্যাপারটা কি, আমরা বলেছিলাম যে যদি কোনো কম্পাউন্ড বা কোনো স্পিসিসে যদি মাল্টিপল বন্ড ইনভলভ থাকে তাহলে মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ডের রিপালশন বেশি হয়। কেন হয় সেটা বলেছিলাম। সেই কারণে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যায়। মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ড এর ভেতরকার যে বন্ড অ্যাঙ্গেল সেটা বেড়ে যায়। ফলস্বরূপ আশেপাশে যদি কোনো সিঙ্গেল বন্ড থাকে তাদের ভেতরকার বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়। এক্সাম্পল হিসেবে আমরা এরকম বেশ কয়েকটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম। এটা টেট্রাহেড্রাল মলিকিউল, প্রত্যেকটা অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, কিন্তু এই ডাবল বন্ডের জন্য ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এর রিপালশন বেশি, তাই এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট থেকে বেশি হয়ে যায় ভ্যালু। তো এখানে দেখো লিখেছি θ1 গ্রেটার দেন 109 ডিগ্রি 28 মিনিট। আর তার ফলস্বরূপ এই সিঙ্গেল বন্ড রিপালশনটা কমে আসে, মানে এর তুলনায় কম হয়, তাই এখানে বন্ড অ্যাঙ্গেলটাও কমে আসে এবং এটা এক্সাক্ট টেট্রাহেড্রাল যে অ্যাঙ্গেল তার থেকে কম হয়ে যায়। একই রকম এক্সপ্লেনেশন আমরা এই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে দিয়েছিলাম। এবার যেটা মেনশন করা হয়নি সেটা হচ্ছে যে কিছু কিছু কেস এরকম থাকে যেখানে আমরা অ্যাপারেন্টলি দেখি যে সিঙ্গেল বন্ড আছে, মাল্টিপল বন্ডও আছে, কিন্তু সেই সমস্ত কেসে মাল্টিপল বন্ডের সঙ্গে সিঙ্গেল বন্ডের যে রিপালশন সেটা বেশি হওয়া সত্ত্বেও সেখানে বন্ড অ্যাঙ্গেল কিন্তু ডিফার করে না। বন্ড অ্যাঙ্গেল ইজ নট এফেক্টেড বাই মাল্টিপল বন্ড। এবার সেইগুলো কারা, আমি এখানে লিখেছি দেখো এক্সেপশন বলে, স্পিসিস হ্যাভিং ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচারস। আমরা অনেক সময় এটাকে ইকুয়াল রেজোনেটিং স্ট্রাকচারও বলি। রেজোনেটিং স্ট্রাকচারকে সংক্ষেপে আরএস লেখা হয়। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, হ্যাভ অল বন্ড অ্যাঙ্গেল ভ্যালুজ ইকুয়াল, দ্যাট ইজ দেয়ার বন্ড অ্যাঙ্গেলস ডু নট গেট এফেক্টেড বাই মাল্টিপল সিঙ্গেল বন্ড রিপালশন। এবার কথা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার ব্যাপারটা কি। রেজোনেন্স নামের একটা ফেনোমেনা যেটা আমাদেরকে পড়তে হয়, আমরা তার ইন্ট্রোডাকশন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারেই পরবর্তী কোনো ভিডিওতে দেখবো, এবং ইন্ট্রোডাকশনটা দেখার পরে তার ডিটেইলড যে স্টাডি সেটা আমরা করব অর্গানিক কেমিস্ট্রিতে। এখন রেজোনেন্স মানে হচ্ছে এমন একটা ফেনোমেনা যেখানে একটা পার্টিকুলার কম্পাউন্ড বা একটা স্পিসিস, কম্পাউন্ড বলা ভুল হবে, একটা পার্টিকুলার মলিকিউল বা একটা আয়ন, স্পিসিস বলছি ওই কারণে, তো তার একাধিক লুইস ডট স্ট্রাকচার পসিবল। ঠিক আছে, এবার লুইস ডট স্ট্রাকচার একাধিক পসিবল যাদের হয় আমরা বলি তাদের রেজোনেন্স তারা শো করে, রেজোনেন্স ধর্মটা তাদের আছে। এবার তাদের মধ্যেও দেখা যায় যে যাদের ক্ষেত্রে ওই যে একাধিক লুইস ডট স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার যদি পরস্পরের সঙ্গে একই রকম দেখতে হয় তখন আমরা বলি যে ওরা ইকুইভ্যালেন্ট। তো সেই ইকুইভ্যালেন্ট আরএস যারা তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ড হলেও তার সঙ্গে সিঙ্গেল বন্ডের বন্ড অ্যাঙ্গেল একই থাকে। এবার কেন থাকে দেখো, তার একটা এক্সাম্পল আমি এখানে দেখাই। খুব কমন আমাদের একটা এক্সাম্পল হচ্ছে ধরো কার্বনেট আয়ন। ঠিক আছে, কার্বনেট কার্বনেটের সংকেত কি আমরা জানি, CO3 2-। তো এই হচ্ছে কার্বনেট আয়ন CO3 2-। এখন আমাদের অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে যে এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই যে θ1 এটা বেশি হবে, এটা যদি θ1 হয় আর এটা যদি θ2 হয়, অ্যাপারেন্টলি দেখে মনে হবে যে θ1 বেশি, কিন্তু এক্ষেত্রে θ1 আর θ2 সমান, এবং যেহেতু এটা একটা ট্রাইগোনাল প্লেনার অ্যারেঞ্জমেন্ট এবং মাঝখানের কার্বনটা sp2 হাইব্রিডাইজড, তাই জন্য সবকটাই 120 ডিগ্রি হবে। sp2 কেন সেটা তোমরা আমরা যে আগের দিন ট্রিক বা ফর্মুলা বলেছিলাম সেটা ইউজ করলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, এটা কেন হচ্ছে সেটা বলার জন্য আমি প্রথমে এইগুলো মুছে দিচ্ছি, θ1 এই অ্যাঙ্গেল যেগুলো সেগুলো মুছে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে দেখো, এর যে অন্য যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো সেগুলো কি করে হয়, রেজোনেটিং স্ট্রাকচার পাওয়ার মানে কোনো একটা স্পিসিস তার আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার আঁকার জন্য কতগুলো পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। সেই অ্যারেঞ্জমেন্টগুলো যদি থাকে স্পিসিসটার মধ্যে তাহলে তার আরএস বা রেজোনেটিং স্ট্রাকচার আরেকটা আঁকা সম্ভব। সেই অ্যারেঞ্জমেন্টগুলোর মধ্যে একটা হচ্ছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস চার্জ, যেটা এখানে আছে। তো এই মাইনাস চার্জটা কি করে, এই অক্সিজেনের উপরে যে মাইনাস চার্জ একটা ইলেকট্রন পেয়ার, তো এই ইলেকট্রন পেয়ারটা কার্বনের একটা অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করে। কার্বন আর অক্সিজেন যে ওভারল্যাপিং এর মাধ্যমে এই পাই বন্ড তৈরি করেছে, দুটো বন্ডের মধ্যে একটা সিম একটা পাই, কার্বন অক্সিজেনের সঙ্গে পাই বন্ড তৈরি করেছে, সেই পাই বন্ডটা ভেঙে যায়, পাই বন্ডের ইলেকট্রন দুটো অক্সিজেন নিয়ে নেয়, তার ফলে কার্বনের একটা পাই অরবিটাল ফাঁকা হয়ে গেল। সেই ফাঁকা অরবিটালের সঙ্গে এই অক্সিজেনের যে ইলেকট্রন পেয়ারটা আছে সেই দুটো অরবিটালের পাশাপাশি ওভারল্যাপ হয় এবং এখানে একটা পাই বন্ড তৈরি হয়। এবার সেই পাই বন্ডটা কিরকম হয় দেখতে হবে, পাই বন্ড মানে ডাবল বন্ড দিয়ে দেবো এখানে,
আর এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর এখানে একটা সিঙ্গেল বন্ড থাকলো। পরবর্তী আরো একটা স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে দেখো এরকম। সেখানে কেমন হয় দেখতে, এটাকে দেখো এরকম হবে। তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনেট আয়নের এই তিনখানা লুইস ডট স্ট্রাকচার পসিবল, যেখানে মাইনাস চার্জটা মানে দুখানা অক্সিজেনের মাইনাস চার্জ আর একটা অক্সিজেন ডাবল বন্ডেড, তো সেইগুলো ঘুরে ফিরে সবকটা অক্সিজেনই সেই ধর্মটা পাচ্ছে আর কি। মানে ডাবল বন্ডটা কোথাও ফিক্স নয়, একবার এখানে একবার বাঁ দিকটাতে একবার উপরটাতে। তাই আমরা বলি যে প্রত্যেকটা বন্ড কোনো বন্ডই পার্মানেন্টলি সিঙ্গেল বন্ড বা পার্মানেন্টলি ডাবল বন্ড নয়। প্রত্যেকটা বন্ডেই যেটা আছে সেটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, ঠিক আছে? পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, এইটা আমরা খুব উল্লেখ করি অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময়, PDCH বলি সংক্ষেপে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। এবার যেহেতু প্রত্যেকটা স্ট্রাকচার একই রকম দেখতে, তাই এরা হচ্ছে সবাই সবার ইকুইভ্যালেন্ট RS। এই ক্ষেত্রে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রির সঙ্গে সমান হবে। ইনফ্যাক্ট এইগুলো হচ্ছে এদের RS। তো অ্যাকচুয়ালি যেটা এখান থেকে সিদ্ধান্ত করা হয় সেটা হচ্ছে যে বাস্তবে কার্বনেট আয়নকে কেমন দেখতে হয়। প্রত্যেকটা বন্ডই তাহলে একবার ডাবল একবার সিঙ্গেল হচ্ছে, তার মানে ওখানে ওরা ডাবল আর সিঙ্গেলের মাঝামাঝি কোনো একটা বন্ড অর্ডার ওদের আছে। আমরা ভাবি যে ওদের বন্ড অর্ডার 1.5 মানে 1.5 খানা করে বন্ড আছে। তো একটা এরকম সিঙ্গেল বন্ড দেখিয়ে পরের বন্ডটাকে এরকম ডটেড লাইন দেখানো হয়। দুটো মাইনাস চার্জ, তো -2টা যদি 3 জনের উপরে ভাগ হয়ে যায়, 3টা অক্সিজেনের উপরে, প্রত্যেকটা অক্সিজেন কখনো কখনো নেগেটিভ চার্জ পাচ্ছে, তাহলে প্রত্যেকটার উপরে হচ্ছে -2/3 করে চার্জ। এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে রিয়েল স্ট্রাকচার। আর এই RS গুলো হচ্ছে ইমাজিনারি স্ট্রাকচার, আমরা ডিটেইলড রেজোনেন্স পড়ার সময় দেখব। কিন্তু এই পার্টিকুলার যে আমি স্ট্রাকচারটা আঁকলাম, অর্থাৎ এটা হচ্ছে কি বললাম, কার্বনেট আয়ন। এখন কার্বনেট আয়নটা যে অ্যাসিডের অক্সি অ্যানায়ন, যে অক্সি অ্যাসিড থেকে এসছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে অক্সি অ্যাসিড আর হাইড্রাসিড এরকম দু ধরনের অ্যাসিডকে এইরকম ভাবে ক্যাটাগরাইজ করা হয়, যেরকম অন্য আরো ভাবে করা যায়। তার মধ্যে একটা এরকমও ভাবে করা যায় যে অক্সি অ্যাসিড আর হাইড্রাসিড, যে সমস্ত অ্যাসিড মলিকিউলের মধ্যে অক্সিজেন আছে তারা অক্সি অ্যাসিড। ফর এক্সাম্পল এটা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, যা যা অ্যাসিড আমরা জানি। HCl হচ্ছে একটা হাইড্রাসিড, কেন ওখানে অক্সিজেন মলিকিউল নেই। HCl, HBr, HI এরা হাইড্রাসিড। অক্সি অ্যাসিড যেগুলো হয় সেগুলোতে কি হয়, এই অ্যাসিডটার স্ট্রাকচার মানে জিওমেট্রি ডাইরেক্টলি VSEPR থিওরি থেকে আমরা পাই না। আমরা আজকে ডিটেইলস সেগুলো নিয়ে আলোচনা করব। পাই না, আমরা কি পাই, এর যে অ্যানায়নটা অক্সি অ্যানায়ন, সেইটার স্ট্রাকচার আমরা পাই, যেটা আমরা লিখেছি এখান থেকে H+, এখান থেকে তৈরি হয় দুখানা, আর CO3 2-। তো এটাকে বলা হয় অক্সি অ্যানায়ন। কি বলা হয়? অক্সি অ্যানায়ন। এবার এই অক্সি অ্যানায়নটার জিওমেট্রি আমরা VSEPR থিওরি থেকে পাই। আমি যদি হিসাব করি যে কার্বনের ইলেকট্রন 4টে আর অক্সিজেনের 6টা করে, 3 6 18, 18 আর 4 22, আর দুটো নেগেটিভ চার্জের জন্য আরো 2 মানে 24, তাহলে 8 দিয়ে ভাগ করো, পড়ে থাকলো 3 মানে হচ্ছে sp2। সুতরাং এই হচ্ছে তার স্ট্রাকচার। কিন্তু আমি যদি ওই একই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে হবে না। যদি হয়ও কোনো ক্ষেত্রে, তাহলে আমরা তার রিয়েল পিকচারটা পাবো না। কেন? কারণ আমরা যে সমস্ত এই হিসাব করছি তাদের মধ্যে একজন সেন্ট্রাল অ্যাটম, বাকিজন হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড সারাউন্ডিং অ্যাটম। কিন্তু আমি যদি এর স্ট্রাকচারটা বলি তোমাকে, তাহলে দেখো এটা এরকম হবে। এই যে কার্বনেটের স্ট্রাকচার আমি লিখেছিলাম মাইনাস মাইনাস, এবার O মাইনাস না হয়ে O মাইনাস কখন হলো, একটা OH বন্ড ছিল, এই বন্ডটা ভেঙে গেল, এখান থেকে H+ বেরিয়ে গেল, তাই O মাইনাস হলো। আবার এখানে একটা H ছিল, এই বন্ডটা যদি ভেঙে যায়, H+ বেরিয়ে যায়, তখন এটা O মাইনাস হবে। তো এই যে কার্বনিক অ্যাসিড হচ্ছে এটা, এই দুটো H+ বেরিয়ে গেলে তখন কার্বনেট আয়ন পড়ে থাকবে। তো এইটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচার। এবার এটার যে স্ট্রাকচার যে এমনই দেখতে হবে, সেইটার ধারণা আমরা VSEPR থেকে পাবো না। কেন? কারণ এই যে হাইড্রোজেনটা, এটা সারাউন্ডিং অ্যাটম হলেও ইট ইজ নট ডিরেক্টলি অ্যাটাচড টু দ্য সেন্ট্রাল অ্যাটম। তাহলে যে সমস্ত কেসে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড নয় এরকম কোনো অ্যাটমও থাকবে, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় এই অক্সি অ্যাসিডদের ক্ষেত্রে। তো তাদের আমরা ডিরেক্টলি স্ট্রাকচার বা জিওমেট্রি VSEPR থেকে বের করি না। তাদের কি হয়, আমরা অ্যানায়নটার স্ট্রাকচার আগে বের করি, তারপরে যেখানে যেখানে নেগেটিভ সাইন হয় সেইখানে পাশাপাশি H গুলোকে বসিয়ে দিলে আমরা অ্যাসিডটার স্ট্রাকচার পেয়ে যাই। এবার এই অ্যাসিডটার স্ট্রাকচারের মধ্যে কিন্তু রেজোনেন্স হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল
আমি যেটা বলছিলাম যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, তেমনি আরো একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এবং লোন পেয়ার, যেটা থাকলেও রেজোনেন্স হয়। ঠিক আছে, তো এই যে লোন পেয়ার রয়েছে, ফলে এই রেজোনেন্স হলো। এই রেজোনেন্স হওয়ার পরে এর আরেকটা যেটা আরএস রেজোনেটিং স্ট্রাকচার, সেটা কেমন দেখতে হবে দেখো। এখানে তাহলে ও মাইনাস হয়ে গেল, এখানে ডাবল বন্ড হয়ে গেল, একটা লোন পেয়ার থেকে গেল, আরেকটা লোন পেয়ার যেহেতু চলে গেল তাই এখানে প্লাস চার্জ। এই এবার তুমি দেখো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার একই না আলাদা? এখানে অবশ্যই প্লাস মাইনাস চার্জ আছে, এখানে নেই, এটা নিউট্রাল, এটা আয়নিক। তাহলে এই দুটো আরএস রেজোনেটিং স্ট্রাকচার পরস্পরের ইকুইভ্যালেন্ট নয়। ইকুইভ্যালেন্ট যদি না হয় তখন কিন্তু আমরা এবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি, বন্ড অ্যাঙ্গেল তখন কিন্তু আলাদা আলাদা হবে। আমরা এইখানে যদি আমরা বলি যে এইটা দিস ইজ থিটা 1 আর এই যে অ্যাঙ্গেলটা থিটা 2, আমরা এখানে বলবো যে থিটা 1 গ্রেটার দেন 120 ডিগ্রি গ্রেটার দেন থিটা 2, অর্থাৎ থিটা 2 এর ভ্যালু 120 থেকে কম হয়ে গেল, কারণ মাল্টিপল সিঙ্গেল বন্ড রিপালশন এখানে বেশি, এই বন্ড অ্যাঙ্গেল বেড়ে গেল, এই বন্ড অ্যাঙ্গেল কমে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 7 নম্বর রুলে আমরা যা পড়েছিলাম সেইটা। কখন হবে? যদি রেজোনেন্স হওয়ার পরেও ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার না তৈরি হয় তখন। যদি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার তৈরি হয় তখন বন্ড অ্যাঙ্গেল সবকটার ইকুয়াল, ইভেন বন্ড লেংথ সবকটার ইকুয়াল। যদি এই বন্ডগুলো পার্মানেন্ট হতো তাহলে সি ডাবল বন্ড ও ডাবল বন্ড থাকলে তার লেংথ ছোট, সিঙ্গেল বন্ড থাকলে তার লেংথ বড়, কিন্তু এই ক্ষেত্রে সবকটা লেংথ একই। ঠিক আছে, তাহলে বন্ড অ্যাঙ্গেল তো সবকটার সমান হলো, ইভেন বন্ড লেংথ আর ইকুয়াল। কার ক্ষেত্রে? কার্বনেট আয়নের ক্ষেত্রে। এই কার্বনেট আয়নের মতন আরো কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো সালফেট, সালফাইড, নাইট্রেট, ফসফেট। আমরা এই প্রত্যেকটার স্ট্রাকচার আজকেই জানবো এবং সেখানে আমরা দেখবো যে এদের কি হয়, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হয়। তাহলে এটা কপি করো। এরপর আমরা শুরু করছি আমাদের আজকের টপিক, যেটা হচ্ছে ডিসকাশন অন ভিএসিপিআর থিওরি। এবার ডিসকাশন মানে কি? আমরা তো পস্টুলেট পড়লাম, তার আগে কি করে হাইব্রিডেশন বের করতে হয় তার ট্রিক বা ফর্মুলা শিখলাম। এইবার বিভিন্ন স্পিসিস দেওয়া থাকবে। সাপোজ একটা মলিকিউল তোমাকে দিলে অ্যামোনিয়া, H2O, PCl5 বা সালফেট, অ্যামোনিয়াম, এটসেট্রা, যে কোনো একটা স্পিসিস তোমাকে দেওয়া থাকবে, তার সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন বুঝতে এবং জানতে হবে। সেই ইনফরমেশনগুলো কি কি আমি এখানে সাইডে লিখে রেখেছি। প্রথম কথা, তার স্টেরিক নাম্বার বা হাইব্রিড অরবিটাল কটা বা ইলেকট্রন পেয়ার কটা, এটা জানতে হবে। একই ব্যাপার, তিনটাকেই সেম। তো সেখান থেকে আমরা বন্ড পেয়ার, লোন পেয়ার জানবো, হাইব্রিডেশন জানবো, হাইব্রিডেশনে কোন কোন অরবিটাল ইনভলভড সেটা জানবো, তাদের ইলেকট্রনিক জিওমেট্রি মানে যে জিওমেট্রিটা অ্যাকর্ডিং টু হাইব্রিডেশন থিওরি হওয়ার কথা সেটা জানবো, আর অ্যাকচুয়ালি মলিকিউলটার জিওমেট্রি কি হয় সেটা জানবো। তারপরে মলিকিউলটার ফর্মুলা কি টাইপের সেটা জানবো, শুনতে ডায়াগ্রাম আঁকবো, বন্ড অ্যাঙ্গেল এবং পার্সেন্টেজ, এসপি অ্যান্ড ডি ক্যারেক্টার। প্রত্যেকটা স্পিসিসের সম্পর্কে এই এতগুলো ইনফরমেশন আমাদেরকে জানতে এবং বুঝতে হবে। আমরা স্টেরিক নাম্বার 2 থেকে শুরু করে 7 পর্যন্ত আলোচনা করবো, যত রকমের ভ্যারাইটি অফ স্পিসিস সম্ভব সেগুলো নিয়ে। তবে পুরো আলোচনাটা একটা ভিডিওতে সম্ভব নয়। আমি আজকে স্টেরিক নাম্বার 2, 3 এবং 4 এই তিনটে আলোচনা করব। এবার এই তিনটে আলোচনা করতেই অনেকটা সময় যাবে, কারণ অলরেডি 10 মিনিট বা 15 মিনিট হয়ে গেছে আগের দিনের ওই যেটা এক্সেপশনাল কেস সেটা বোঝানোর জন্য। সুতরাং আজকের ভিডিওটা একটু লেংদি হতে চলেছে, ধৈর্য ধরে ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আমরা শুরু করব। লিখছি আমি কেস 1, যেখানে আমরা শুরু করব স্টেরিক নাম্বার বা হাইব্রিড অরবিটাল বা ইলেকট্রন পেয়ার দুটো, এটা থেকে। ঠিক আছে, দুটো যদি হয় তাহলে হাইব্রিডেশন কি হয়? এসপি মানে কোন কোন অরবিটাল ইনভলভড, দেখো এস আর যে কোনো একটা পি অরবিটাল, আইদার পিএক্স অথবা পিওয়াই অথবা পিজেড। ঠিক আছে, ইলেকট্রনিক জিওমেট্রি কি হয়? ইলেকট্রনিক জিওমেট্রি হয় লিনিয়ার। আমরা পড়েছি অলরেডি হাইব্রিডেশনের সময় যে টেবিলটা বানিয়েছিলাম সেখানটায় নিশ্চয়ই আছে, লিনিয়ার হয় ইলেকট্রনিক জিওমেট্রি, মানে যে জিওমেট্রিটা হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা এইবার ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় AB2। ঠিক আছে, ডায়াগ্রাম কিরকম হবে? ডায়াগ্রাম AB2 তে A নিশ্চয়ই সেন্ট্রাল অ্যাটম আর B হচ্ছে সারাউন্ডিং অ্যাটম। সুতরাং দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ AB2 মলিকিউল। এবং তাই যদি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। পার্সেন্টেজ
এস ক্যারেক্টার অবশ্যই এসপি মানে হাফ হাফ, তো পার্সেন্টেজ পি হচ্ছে 50%। এবার যে কটা ইনফরমেশন পেলাম না, যে কটা বললাম না এর মধ্যে, সেইগুলো এবার ইন্ডিভিজুয়াল কেস ধরে আলোচনা হবে, ঠিক আছে? তো এদের মধ্যে কেস 1 এর মধ্যে শুরুতে আমরা যেটা বলবো নাম্বার এ, সেটা হচ্ছে দুখানা ইলেকট্রন পেয়ার, তো টোটাল তার দুটোই হচ্ছে বন্ড পেয়ার এবং লোন পেয়ার 0, ঠিক আছে? বন্ড পেয়ার 2, লোন পেয়ার 0। লোন পেয়ার যখন 0 তখন ইলেকট্রনিক জিওমেট্রি অর্থাৎ জিওমেট্রি যেটা হওয়ার কথা অ্যাকর্ডিং টু হাইব্রিডাইজেশন থিওরি সেটা, এবং মলিকিউলটার অ্যাকচুয়াল শেপ বা অ্যাকচুয়াল জিওমেট্রি ইন রিয়ালিটি দুটো কি হয়, সেম হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব যে মলিকিউলটা একটা AB2 টাইপ এবং তার ইলেকট্রনিক জিওমেট্রি লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ মলিকিউলার স্ট্রাকচার বা মলিকিউলার জিওমেট্রি সেটাও বা শেপ সেটাও হচ্ছে লিনিয়ার, ঠিক আছে? তাহলে দেখো এইবার এই কেস এর মধ্যে এবার ওইখানকার যে আমাদের ইনফরমেশনস গুলো তার মধ্যে অনেকগুলোই চলে এলো। এইবার আমরা ইন্ডিভিজুয়াল এক্সাম্পল ধরে আলোচনা করবো, এমন এক্সাম্পলস যেখানে দুটো বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই এবং সেন্ট্রাল অ্যাটমের হাইড্রোজেন হচ্ছে sp। আমরা সেন্ট্রাল অ্যাটম যেগুলো নেব তারা বিলং করবে কোন কোন গ্রুপের পিরিয়ডিক টেবিলে, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, আর এস ব্লকের মধ্যে গ্রুপ 2। গ্রুপ 2 এর মধ্যেও স্পেসিফিক্যালি বেরিলিয়াম। প্রথমে আমরা বেরিলিয়ামের কোনো কম্পাউন্ড আছে কিনা দেখবো, তারপর আমরা গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত এগোবো এবং দেখবো যে কোনো কম্পাউন্ড আছে কিনা। তো এক্সাম্পলস যদি লিখতে হয় তাহলে শুরুতেই আমরা লিখবো বেরিলিয়ামের হাইড্রাইড আর বেরিলিয়ামের এক্স মানে হচ্ছে হ্যালাইডস, ঠিক আছে? তাহলে এক্স হচ্ছে হ্যালোজেন মলিকিউল, ফর এক্সাম্পল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এন্ড আয়োডিন। তাহলে BeCl2, BeF2, BeBr2 ইত্যাদি। আর এদিকে BeH2 বেরিলিয়ামের হাইড্রাইড। এখন কি রকম হবে দেখতে, এই যে এক্স্যাক্টলি এরকম হবে। যেহেতু আমাদের সেন্ট্রাল অ্যাটম বেরিলিয়াম, তার মাঝখানে Be রাখবো আর দুদিকে হাইড্রোজেন দিলে বেরিলিয়াম হাইড্রাইড হয়ে গেল, দুদিকে F দিয়ে দিলে ফ্লোরাইড হয়ে গেল। আমি যে কোনো একটা স্ট্রাকচার আঁকছি, এখানে আমি অ্যাকচুয়ালি আঁকতে চাইছি বেরিলিয়াম ক্লোরাইডটাকে। কেন? কারণ এই যে বেরিলিয়াম ক্লোরাইড হলো এবং এই যে বন্ড অ্যাঙ্গেল হলো, দিস বন্ড অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। আচ্ছা, এই যে আমি ইন্ডিভিজুয়াল কেসগুলো আলোচনা করছি, এর মধ্যে আমাকে এখানে অবশ্যই বন্ড অ্যাঙ্গেলটাকেও রাখতে হবে 180 ডিগ্রি। কারণ যখন আমরা দেখবো যে লোন পেয়ারটা প্রেজেন্ট, লোন পেয়ার আছে, এরকম অনেক কেস আমরা দেখবো যেখানে বন্ড অ্যাঙ্গেলটাও পাল্টে যায়, ঠিক আছে? রিপালশনটা অন্যরকম হয়, বেশি হয়ে যায়, তাই বন্ড অ্যাঙ্গেল পাল্টে যায়। আমরা সেসব কেস দেখছি পরে। এটা কেন লিখলাম? কারণ এখানে বেরিলিয়াম হচ্ছে sp, আর দ্বিতীয় কথা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের BeCl2 মলিকিউলের 3 রকমের স্ট্রাকচার পসিবল হয়। এটা একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার, মোনোমার, একটা হয় পলিমার যেখানে অনেকগুলো BeCl2 একসঙ্গে জুড়ে যায়, সেখানে বেরিলিয়াম sp3 হাইব্রিডাইজড। আর একটা হয় ইন বিটুইন, যেটাকে আমরা বলি BeCl2 এর ডাইমার, দুখানা BeCl2 মলিকিউল একসঙ্গে জুড়ে গিয়ে একটা মলিকিউল তৈরি করে। ন্যাচারালি তার ফর্মুলা হবে কি Be2Cl4, সেটা sp2 হাইব্রিডাইজড হয় বেরিলিয়াম। তো সেইগুলো খুব আমাদের ইম্পর্টেন্ট এস ব্লক এলিমেন্ট চ্যাপ্টার যখন আমরা পড়বো তার রেসপেক্টে। তো ওই ব্লক কেমিস্ট্রির কিছু কিছু ইন্ট্রোডাকশনস আমাদের এইখান থেকেই এবং ধারণা এইখান থেকেই হতে থাকবে, সেই নিরিখে BeCl2টা খুব ইম্পর্টেন্ট। আর দেখো এখানে AB2 টাইপ হচ্ছে না, AB2। আচ্ছা, বেরিলিয়াম হয়ে যাওয়ার পরে গ্রুপ 13 এর কেউ এরকম থাকে না যেখানে লোন পেয়ার নেই অথচ দুটো বন্ড পেয়ার এবং লিনিয়ার। গ্রুপ 14 অবশ্যই থাকে, আর 14-15 থাকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইসালফাইড। আছে এটা 1 নম্বর এক্সাম্পল হবে, 1 নম্বর, 2 নম্বর। আমরা এখানে অ্যাকচুয়ালি অনেক রকমের অনেক মলিকিউল নিয়ে আলোচনা করব। দেখো আমি এই একটা লাইনের মধ্যে যেটা করেছি সেটা 5খানা মলিকিউল নিয়ে আলোচনা হয়ে গেছে। BH2 একটা, আর X এর জায়গায় তুমি এই 4টে এলিমেন্ট দাও, তাহলে 5খানা মলিকিউল হয়ে গেল, 6টা 7টা অলরেডি হয়ে গেল। এরকম মোর দ্যান 100 ইভেন 200 মতো এক্সাম্পলস আমাদের হয়তো এখানে পড়তে হবে বা তারও বেশি। তো এটা হয়ে গেল। এছাড়া ধরো N3+, ঠিক আছে, N2O, এছাড়া NO2+। মোটামুটি এই কটা হচ্ছে এক্সাম্পলস খুব কমন, যেগুলো আমাদের একদম জানতেই হবে। এবং এখানে প্রত্যেকটা তুমি যদি আমরা যে ফর্মুলা বা যে ট্রিক শিখেছি সেটা অ্যাপ্লাই করো, দেখো 5টা আর 6 দুগুণে 12টা, 17টা, একটা বাদ দাও প্লাস চার্জের জন্য, 16টা ইলেকট্রন, 8 দিয়ে ভাগ করো 2 মানে sp, 2 মানে দুটো সিগমা বন্ড। তো কিরকম হবে দেখতে, নাইট্রোজেন আর এই দুখানা সিগমা বন্ড হয়ে গেল,
এবার অক্সিজেন যেহেতু পাই বন্ড তৈরি করে, মানে ডাবল বন্ড তৈরি করে, তাই দুখানা করে বন্ড দিয়ে দেবো আর নাইট্রোজেনের মাথায় প্লাস দিয়ে দেবো। দিস ইজ NO2 প্লাস। NO2 প্লাসটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট, কেন? কারণ NO2 প্লাস, NO2 মাইনাস, NO2 মলিকিউল, এদের বন্ড অ্যাঙ্গেল কম্প্যারিজন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। বন্ড অ্যাঙ্গেল যখন আমরা পড়বো তখন আলোচনা করবো। তাহলে বন্ড অ্যাঙ্গেল জানতে গেলে আগে তো স্ট্রাকচার মানে মলিকুলার জিওমেট্রি জানতে হবে, তারপর তো বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করবো। এখানে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, ঠিক আছে। CO2 কেমন দেখতে হয় দেখো, হিসাব করো আবার। 4 কার্বনের 4টে, আর এদিকে 6 দুগুণে 12টা, 12 আর 4 16, 8 দিয়ে ভাগ করো 2, 2 মানে SP মানে দুখানা বন্ড পেয়ার বা দুখানা সিগমা বন্ড। এবার অক্সিজেন যেহেতু ডাবল বন্ড তৈরি করে, একটা করে পাই বন্ড দিয়ে দিতে হবে। পাই বন্ড দিয়ে দেওয়াটা পরে আমাদের ম্যানুয়ালি করতে হবে। পাই বন্ডের কোনো হিসেব আমরা VSEPR থিওরি থেকে বা হাইব্রিডেশন বের করার যে ট্রিক বা ফর্মুলা সেখান থেকে পাবো না। কেন পাবো না? কারণ পাই বন্ড তো হাইব্রিডেশনে অংশগ্রহণ করে না, বা হাইব্রিড অরবিটাল পাই বন্ড তৈরি করে না, এগুলো আমরা জেনেছি আগে, ঠিক আছে। CS2 এক্স্যাক্টলি এক, খালি এখানে S আর এখানে S দিয়ে দাও। N2O-টা একটু গন্ডগোলের, আমাদের দেখে মনে হতে পারে দেখো AB2, তো AB2 মানে একটা A1 আর B দুটো আছে, তাহলে যেহেতু নাইট্রোজেন দুটো আছে আমাদের মনে হবে যে এখানে অক্সিজেন যেটা কিনা A ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম, কিন্তু এখানে একটু গন্ডগোল হয়, তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কেয়ারফুলি দেখবে। দুটো নাইট্রোজেনের মধ্যে একটা নাইট্রোজেন অ্যাকচুয়ালি এখানে সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে। তো দুখানা আবার এখানে SP বেরোবে, দুটো সিগমা বন্ড হয়ে গেল। এবার আমরা জানি নাইট্রোজেন ট্রিপল বন্ড তৈরি করে, ঠিক আছে। ট্রিপল বন্ড তৈরি করলো, আর এখানে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, এটা হচ্ছে N2 ওর স্ট্রাকচার। অথবা আমরা এরকম দিতে পারি যে এখানে আমরা জানি অলরেডি যে কোঅর্ডিনেট বন্ডকে তুলে দিয়ে আমরা এরকম মাইনাস প্লাস দিতে পারি, ডোনারে প্লাস আর অ্যাকসেপ্টারে মাইনাস, ঠিক আছে। এই দুটোর মধ্যে যেখানে একটা তুমি N2 ওর স্ট্রাকচার লিখতে পারো। আর N3 প্লাস এর স্ট্রাকচার কেমন হয় দেখো, N3 প্লাস অ্যাকচুয়ালি দুটো নাইট্রোজেন নেগেটিভলি চার্জড হয় আর মাঝখানে একটা পজিটিভলি চার্জ হয়, সুতরাং ওভারঅল চার্জ কত? N3 প্লাস, এটা অ্যাকচুয়ালি ভুল করেছি আমি, N3 মাইনাস হবে, হ্যাঁ N3 মাইনাস, ঠিক আছে। ওভারঅল চার্জ কত? -1। N3 মাইনাস, এবার তুমি হিসাবও করে নাও যে নাইট্রোজেনের 5টা করে ইলেকট্রন, 3 5 15, আর একটা নেগেটিভ চার্জের জন্য একটা 16, 8 দিয়ে ভাগ করো 2 মানে SP মানে লিনিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট হলো, যেখানে বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার 0। এখানে নাম্বার বি হচ্ছে এমন এক্সাম্পল যেখানে বন্ড পেয়ার একটা, লোন পেয়ার একটা, দুটো মিলিয়ে টোটাল ইলেকট্রন পেয়ার হচ্ছে দুটো, ঠিক আছে। তাহলে বন্ড পেয়ার একটা মানে একটাই বন্ড তৈরি হয়েছে, একটা বন্ডের দুদিকে কটা অ্যাটম থাকবে? দুটো অ্যাটম থাকবে নিশ্চয়ই। সুতরাং একটা যদি হয় বন্ড পেয়ার, তাহলে মলিকিউলটার স্ট্রাকচার হয়ে যাবে, মানে ফর্মুলা হয়ে যাবে AB মানে A বন্ড B। এবার এই যে যদি বন্ড এরকম হয় তাহলে এর লিনিয়ার হওয়া ছাড়া অন্য কোনো অপশন নেই, ঠিক আছে। সেই কারণে অনেক সময় অনেক বইতে লেখা থাকে যে এর যে শেপ মলিকিউলার জিওমেট্রি সেটা দরকার নেই, নট অ্যাপ্লিকেবল, কারণ দুটো অ্যাটম যখন বন্ড করছে তাদের মধ্যে একটা ইলেকট্রন ক্লাউডের মিক্সচার, সেটা কি হবে? লিনিয়ার ছাড়া অন্য কোনো অপশন নেই। সুতরাং বলা হয় যে বন্ড অ্যাঙ্গেলেরও কোনো ব্যাপার নেই এখানে, কারণ অ্যাঙ্গেল তখনই তৈরি হবে যখন 3খানা পয়েন্ট পরস্পরের সঙ্গে জুড়ে যায় তখন। তো মিনিমাম 3খানা অ্যাটম থাকতে হবে, তবে আমরা বন্ড অ্যাঙ্গেলের ধারণা পাবো। এখানে আমরা বলি যে এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল অ্যাজ ওয়েল অ্যাজ শেপ মানে জিওমেট্রি অফ মলিকিউল, এই দুটোই হচ্ছে নট অ্যাপ্লিকেবল। তবে অনেক বইতে আবার শেপটাতে মানে মলিকুলার জিওমেট্রিটাকে লিনিয়ার লেখা থাকে। এখন লিনিয়ার তো হওয়া ছাড়া অন্য কোনো অপশন নেই, সুতরাং তুমি লিনিয়ার লিখতেও পারো, আবার নট অ্যাপ্লিকেবল লিখতে পারো। এখন এটা কনফার্ম যে এই পার্টিকুলার টাইপটার কোনো এক্সাম্পল সেই অর্থে লিখতে দেয় না আর কি। এক্সাম্পলসগুলো কি আছে দেখো, এবি টাইপ, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, একটা হচ্ছে সায়ানাইড আয়ন, আর একটা হচ্ছে নাইট্রোজেন মলিকিউল ইটসেলফ। তো এইখানে আমাদের সেন্ট্রাল অ্যাটম, তার হচ্ছে sp হাইব্রিডাইজড, একটা লোন পেয়ার একটা বন্ড পেয়ার, ঠিক আছে। তো কার্বন মনোক্সাইড অ্যাকচুয়ালি এরকম দেখতে হয় আর কি, O প্লাস আর CN মাইনাস এরকম দেখতে হয়, C এর মাথায় নেগেটিভ চার্জ, আর নাইট্রোজেন তোমরা অলরেডি জানো, দিস ইজ দ্য মলিকুলার জিওমেট্রি, ঠিক আছে। কপি করো। আচ্ছা, কেস 2 হচ্ছে এবার আমাদের স্টেরিক নাম্বার বা হাইব্রিড অরবিটাল বা ইলেকট্রন পেয়ার কটা? তিনটে হলে কি হয়ে যায়? sp2 হলে ইলেকট্রনিক জিওমেট্রি কি হয়? ট্রাইগোনাল প্ল্যানার, অনেক সময় ট্রায়াঙ্গুলার প্ল্যানার প্লেট হয় কোথাও। যাই হোক একই ব্যাপার, ট্রাইগোনাল প্ল্যানারই আমরা বলবো বাংলাতে, ত্রিকোণীয় সমতলীয়। আর এক্ষেত্রে sp2 যেহেতু
সুতরাং বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হওয়া উচিত। ইলেকট্রনিক জিওমেট্রি, আচ্ছা ওটা লিখলাম তো, ঠিক আছে। পার্সেন্টেজ এস ক্যারেক্টার, পি ক্যারেক্টার, পার্সেন্টেজ এস পার্সেন্টেজ পি হচ্ছে 33.3%, আর এটা 66.6%। কেন এরকম হলো? কারণ একটা এস আর দুটো পি, টোটাল 3টে অরবিটাল। তার 3টে অরবিটালের মধ্যে এস এর ভাগ কত? এস একটা আছে তাহলে 1/3, আর পি দুটো আছে তাহলে পি 2/3, 2/3 বা 1/3 মানে এই পার্সেন্টেজই হয়। আচ্ছা, এরপর প্রথম কেস হচ্ছে আমাদের এমন এক্সাম্পল যেখানে 3টে টোটাল, তো তার মধ্যে 3টেই হচ্ছে বন্ড পেয়ার আর লোন পেয়ার নেই। এইরকম কেসে মলিকুলার ফর্মুলা হয় AB3। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি আগেরটাতে যখন কেস 1 বলছিলাম আমি এখানেই মলিকুলার জিওমেট্রি ফর্মুলা AB2 লিখে দিয়েছিলাম। ওটা অ্যাকচুয়ালি কেস 1 এর আন্ডারে হতো, ওটা একটু তোমরা পারলে কারেকশন করে নাও। যেখানে আমি লিখেছিলাম যে AB2 আর তার পাশে ওই ছবিটা BAB বক্সের মধ্যে ডায়াগ্রামটা, সেইটা অ্যাকচুয়ালি যেখানে আমি বন্ড পেয়ার 2 লোন পেয়ার 0 করেছিলাম তার আন্ডারে হবে। তো ওইটা আমি ওপরে লিখে দিয়েছিলাম আগেরটাতে ভুল করে। যাই হোক, তাহলে AB3 হলো। ঠিক আছে, AB3 যদি হয় তাহলে ইলেকট্রনিক জিওমেট্রি যেরকম ট্রাইগোনাল প্ল্যানার, ইলেকট্রনিক জিওমেট্রিটা সবারই সেম হবে। এটা আমি লিখছি বটে আরেকবার, কিন্তু এটা না লিখলেও চলে। মলিকুলার স্ট্রাকচার বা মলিকুলার শেপ সেইটাও ট্রাইগোনাল প্ল্যানার। অ্যাকচুয়ালি যখন আমি প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ ব্যবহার দেখাচ্ছি আর কি, বন্ড পেয়ার যখন 3 লোন পেয়ার 0, এরপর আমরা করবো বন্ড পেয়ার 2 লোন পেয়ার 1, তাহলে টোটালটা 3 হবে। এই কেসগুলোতে আমাকে বারবার করে ইলেকট্রনিক জিওমেট্রিটা বলতে হবে না, কারণ ইলেকট্রনিক জিওমেট্রি যেটা আসা উচিত হাইব্রিডেশন থেকে সেটা তো sp2 যখন তখন ট্রাইগোনাল প্লেনারই। চেঞ্জ হবে কোনটা বারবার করে? মলিকুলার শেপ বা মলিকুলার জিওমেট্রিটা, সেইটা আমাকে বারবার করে আলাদা আলাদা যেটা হচ্ছে সেইটাকে বলতে হবে আর কি। ঠিক আছে, তা এই যে AB3 টাইপ হয়ে গেল, তো এদের ডায়াগ্রামটা কেমন হয়? আমরা ডায়াগ্রামটাকে খুব ভালো করে যদি আঁকতে চাই তাহলে একটা এরকম সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল একটা ট্রায়াঙ্গেল আঁকবো, তার মাঝখানে A কে দেবো আর তিন দিকে 3টে B দেবো। ঠিক আছে, সো দিস ইজ AB3। এবার এই প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হচ্ছে কত? 120 ডিগ্রি। যেহেতু এখানে লোন পেয়ার নেই তাই এখানে বন্ড অ্যাঙ্গেলেরও কোনো ডেভিয়েশন হবে না এবং প্রত্যেকটাই 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এক্সাম্পলস বলি শুরুতে। এক্সাম্পলস 1 নম্বর হচ্ছে এই যে আমরা উপরে বলছিলাম না, বেরিলিয়ামের ক্লোরাইডের BeCl2 ডাইমার হয়, সেখানে sp2 হাইব্রিড হয়। আমি সবার আগে BeCl2 ডাইমারটাকেই বলবো, কিন্তু একটা জিনিস এখানে মনে রাখা দরকার আমাদের, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যে ট্রিক বা যে ফর্মুলা ব্যবহার করছি, যে ফর্মুলা ব্যবহার করে আমরা সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডেশন স্টেট বের করছি বা স্টেট নাম্বার বের করছি, সেই ফর্মুলা কেবলমাত্র এমন স্পিসিসদের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে যেখানে একটাই মাত্র সেন্ট্রাল অ্যাটম আছে। ঠিক আছে, আমরা মনোসেন্ট্রিক মলিকিউল বা মনোসেন্ট্রিক স্পিসিস এরকম বলি। মাল্টি সেন্টার যদি হয়, অনেকগুলো যদি সেন্ট্রাল অ্যাটম থাকে, সেই ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, আমরা তখন এমনি যে কটা কমন এক্সাম্পলস আমাদের সামনে আছে সেইগুলো এমনি স্ট্রাকচার দেখেই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে এই ধরনের, মানে এখানে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডেশন sp3 বা sp2 সেটা আমরা বুঝতে পারি। তো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে BeCl2 এর ডাইমার, দ্যাট ইজ Be2Cl4। ন্যাচারালি Be2Cl4 মানে দুখানা বেরিলিয়াম, দুখানা সেন্ট্রাল অ্যাটম, তো এটার আমি ফর্মুলা ফেলে কিছু করতে পারবো না। শুধু আমাকে এইটা জানতে হবে যে বেরিলিয়াম ক্লোরাইড একটা ক্লোরিন কোঅর্ডিনেট মানে ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে ওকে বেরিলিয়ামকে, এখানেও তাই। ঠিক আছে, আর এই হচ্ছে দুটো Cl। এখন এই যে পার্টিকুলার বেরিলিয়ামটা, এইটা হচ্ছে sp2 আর এইটাও হচ্ছে sp2। দেখো sp2 কেন? এই যে 120 ডিগ্রি যে বন্ড অ্যাঙ্গেল সেটা বোঝা যাচ্ছে এখান থেকে নিশ্চয়ই, এটা আর এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এর ক্ষেত্রেও তাই 120 ডিগ্রি অ্যাঙ্গেল নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সো দিস ইজ বেরিলিয়াম ক্লোরাইডের ডাইমার এবং এখানে প্রত্যেকটা বেরিলিয়াম অ্যাটম sp2 হাইব্রিডাইজড। এরপর আমরা আসবো কি বলেছিলাম আমরা, বেরিলিয়াম এবং গ্রুপ 13 থেকে 18 এদের আমরা স্ট্রাকচার দেখি। তাহলে 2 নম্বর এক্সাম্পল হচ্ছে বোরন, গ্রুপ 13 এ বোরনের ফ্লুরাইড গুলো BX3, হ্যাঁ, X ইকুয়াল টু ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে 4খানা কম্পাউন্ড এখানে পেয়ে গেলাম। বোরনের BF3, BCl3, BBr3 স্ট্রাকচার সবারই একই রকম। বোরন, এখানে ধরো ফ্লুরিন, এখানে ফ্লুরিন, এখানে ফ্লুরিন। এখন এই যে আউটলাইনটা যেটা দেওয়ার কথা বলছিলাম আমি, আউটলাইনটা কিন্তু কোনো কেমিক্যাল বন্ড নয়, জাস্ট মলিকিউলটাকে দেখতে ভালো লাগার জন্য এটা করা হয়, সেটা না করলেও চলবে। আচ্ছা, এরপর হচ্ছে 2 এর আন্ডারে 2 এর 1, এটা 2 এর 2 হচ্ছে অ্যালুমিনিয়ামের
ফ্লুরাইড গুলো, কিন্তু ইন্টারেস্টিংলি এখানে X ইকুয়াল টু Cl Br and I, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড। অ্যালুমিনিয়াম ফ্লুরাইড AlF3 কিন্তু হবে না। কেন হবে না? কারণ AlF3 হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড গুলো এখানে আমরা আলোচনা করবো না। যারা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট তাদেরই আমরা VSEPR থিওরিতে কি করি, স্ট্রাকচার বা মলিকুলার জিওমেট্রি বের করি। তারপরে হচ্ছে তোমার বোরনেরই আরো এক্সাম্পল আছে, যেমন ধরো বোরিক অ্যাসিড। হ্যাঁ, বোরিক অ্যাসিড হচ্ছে H3BO3 বা অর হচ্ছে BOH বলতে হয়। এখন বোরিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি কিরকম, এই একই রকম, খালি এখানে OH এরকম দিয়ে দাও। কিন্তু বোরিক অ্যাসিডের যে স্ট্রাকচারটা সেটা এতটাও সোজা নয়। এটা বোরিক অ্যাসিডের একটা মাত্র মোনোমার। বোরিক অ্যাসিড অ্যাকচুয়ালি অনেক একটা পলিমেরিক ফর্মে থাকে, তো তার স্ট্রাকচার অনেক জটিল, সেটা নিয়ে আমরা আপাতত আলোচনা করছি না, ঠিক আছে? তো OH, এখানে ধরো OH, এখানে ধরো OH। তাহলে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের মূল যে ট্রাইগোনাল প্লেনার সেই অংশটা। আমি একটু আগে সম্ভবত বলেছিলাম যে যখনই আমরা কোনো এরকম অক্সি অ্যাসিড পাই, যদিও এটা প্রোটিক অ্যাসিড নয়, যাই হোক, অক্সি অ্যাসিড যখনই আমরা পাই প্রোটিক অ্যাসিডগুলোর ক্ষেত্রে, এই হাইড্রোজেনগুলো যারা কিনা H+ তৈরি করে, বোরিক অ্যাসিডে এই তিনটার কেউই H+ তৈরি করে না। বোরিক অ্যাসিড কেন অ্যাসিড সেটার ব্যাখ্যা রেডক্স চ্যাপ্টারে আমরা বলবো। যাই হোক, আচ্ছা ঠিক আছে, ওই আলোচনা আমি পরেই করছি, অক্সি অ্যাসিডের ব্যাপারটা একটু পরেই বলছি। ফোর্থ হচ্ছে মাল্টি সেন্টার কিছু আছে যাদের আমরা আবার এখান থেকে প্রেডিক্ট করতে পারি না, ট্রিকটা ব্যবহার করতে পারি না, সেরকম কিছু আছে। যেমন বোরন তো হয়ে গেল, বোরাজিন বলে একটা কম্পাউন্ড হয়, বা বোরাজোল বলা হয় অনেক সময়, এবং এটাকে আমরা ইনঅর্গ্যানিক বেনজিন এই নামে চিনি। সেটা হচ্ছে B3N3H6। এখানে প্রত্যেকটা নাইট্রোজেন এবং বোরন এরা sp2 হাইব্রিডাইজড। কিরকম হয়? বেনজিন মানে আমরা কি জানি, 6টা কার্বন দিয়ে একটা রিং তৈরি হয়। এখানেও এই যে 3টে বোরন আর 3টে নাইট্রোজেন দিয়ে একটা রিং তৈরি হয়। রিংটা দেখতে অবিকল বেনজিনের মতো, 6 মেম্বার রিং। এই আর H6, তো প্রত্যেকটা অ্যাটমের মধ্যে একটা করে হাইড্রোজেন থাকে। H এটা আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেই হিসাবে এই হলো। আর অল্টারনেট ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে? ডাবল বন্ডটা নাইট্রোজেন ডোনেট করে কাকে? বোরনকে। বোরন যেহেতু আমরা জানি যে বোরন যখন BCl3 বা BF3 তৈরি করে, এখানে বোরনের 6টা ইলেকট্রন, অক্টেট ফিল আপ হয় না, তো অক্টেট ফিল আপ করার জন্য নাইট্রোজেন একটা লোন পেয়ারকে দান করে। লোন পেয়ার দান করে দেওয়ার ফলে নাইট্রোজেনের সবকটা নাইট্রোজেন পজিটিভলি চার্জ হয়, আর সবকটা বোরন যেহেতু লোন পেয়ার নিয়ে নিয়েছে তাই ওরা নেগেটিভলি চার্জ। সো দিস ইজ বোরাজিন। এবং এইখানে প্রত্যেকটা নাইট, দেখো এবার স্ট্রাকচারটা তুমি ভালো করে খেয়াল করো, তাহলে দেখো এই নাইট্রোজেন হিসাব করো, এই একটা, তিনটে বন্ড এরকম না, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটার সঙ্গেই যে 3টে বন্ড 3 দিকে যাচ্ছে তারা 120 ডিগ্রি অ্যাঙ্গেলেই রয়েছে, ঠিক আছে? এবার আসছি গ্রুপ 14 এর এক্সাম্পলে। গ্রুপ 14 এর মধ্যে কার্বন যদি থাকে, কার্বন সিলিকন, এদের হ্যাঁ CH3+, তারপর ধরো ইথিলিন, হ্যাঁ, বেনজিন, এই সব জায়গাতে মোটামুটি কার্বন sp2 হাইব্রিডাইজ। তবে ইথিলিন আর বেনজিনের জন্য আমরা কোনো এরকম ফর্মুলা এখান থেকে পাবো না, ট্রিক হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ এটা মাল্টি সেন্টার, এটা মনোসেন্ট্রিক। তাহলে কার্বনের দেখো 4টে ইলেকট্রন, হাইড্রোজেনের আমরা কত করে ধরি? 7টা করে ধরি। তাহলে 321 আর 4 25, একটা লোন পেয়ারের জন্য, একটা প্লাসের জন্য একটা মাইনাস করে দাও, 24, 8 দিয়ে ভাগ করো 3 মানে বন্ড পেয়ার। তো একই রকম এবার আমরা যখন পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ বলা কোনো স্পিসিস লিখবো মনোসেন্ট্রিক, আমরা এরকম ভাবে লিখি, কার্বন H 3টে H হয়ে গেল 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইবার এই ব্র্যাকেট করে বাইরে প্লাস লিখতে পারি, অথবা এটার মাথায় C এর পাশে এখানে প্লাস লিখতে পারি, যেটা খুশি, ঠিক আছে? দুটোই অ্যাপ্লিকেবল। এছাড়া কার্বনের কিছু স্পিসিস আছে, COX2, ধরো COCl2, COBr2, COI2, ঠিক আছে? COCl2 এটার স্ট্রাকচার বোধহয় আমরা আগে দেখেছিলাম। এবার এখানে যেহেতু এই বন্ড অ্যাঙ্গেল মাল্টিপল সিঙ্গেল, আর এটা সিঙ্গেল বন্ড, এটা θ1, এটা θ2, তাহলে আমরা বলবো যে θ1টা 120 ডিগ্রি থেকে বেশি যেহেতু রিপালশন বেশি, আর θ2টা 120 ডিগ্রি থেকে কম যেহেতু রিপালশন কম, ঠিক আছে?
এরপরে আমি আসছি ওই যেটা বলছিলাম এখানে অক্সি অ্যানায়ন অ্যাসিডগুলোর, প্রোটিক অ্যাসিডগুলোর অক্সি অ্যানায়ন, সেরকম দুটো এক্সাম্পল আমরা এখানে দেখবো। NO3 মাইনাস, এটা কত নম্বর এক্সাম্পল হবে? 6। NO3 মাইনাস বললে আমরা HNO3 ও পেয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? NO3 মাইনাস মানে কি? নাইট্রেট আয়ন। তো 5 আর 6, 3 6 18 আর 5 23 আর 1 24, ঠিক আছে? তাহলে NO3 এরকম সংকেত হবে, N, 3 দিকে 3টে অক্সিজেন, ঠিক আছে? একটা মাইনাস চার্জ অ্যাকচুয়ালি এরকম হয় যে এখানে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকে আর দুটো অক্সিজেনের নেগেটিভ চার্জ থাকে, তাহলে ওভারঅল নেগেটিভ চার্জ কত হয়ে গেল? -1, ঠিক আছে? এই হচ্ছে NO3 এর ফর্মুলা। আচ্ছা, আমরা বলছিলাম আগে শুরুতে যে NO3 ও এরকম একটা মানে স্পিসিস যেখানে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হয়, তার ফলে এখানে কিন্তু প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কিন্তু এখানে 120 ডিগ্রি করে, ঠিক আছে? কোনো ডেভিয়েশন এই মাল্টিপল সিঙ্গেল বা সিঙ্গেল সিঙ্গেলের ক্ষেত্রে কোনো আলাদা হবে না। এবার যেটা বলছিলাম যে এই যে অক্সি অ্যানায়নগুলোর সংকেত স্ট্রাকচার আমরা ডিরেক্টলি হাইব্রিডেশনের যে ফর্মুলা বা যে ট্রিক সেটা ব্যবহার করে আনতে পারি, কিন্তু তার যে করসপন্ডিং অ্যাসিড, এই অ্যাসিডের জন্য আমরা ডাইরেক্টলি ওই ফর্মুলা বা ট্রিক ব্যবহার করতে পারি না। ব্যবহার করে অনেক সময় মিলে গেলেও আমরা স্ট্রাকচার রাখতে গিয়ে গন্ডগোল করে ফেলবো। কেন? কারণ এই যে HNO3, এই যে এইচটা ডিরেক্টলি নাইট্রোজেন বা সেন্ট্রাল অ্যাটম তার সঙ্গে যুক্ত নয়। আমরা এমন স্পিসিসগুলোরই ফর্মুলা বা ট্রিক ব্যবহার করে স্ট্রাকচার রাখতে পারি যেক্ষেত্রে প্রত্যেকটা সারাউন্ডিং অ্যাটম সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে সরাসরি যুক্ত, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে HNO3 তে কি হয়? এই এইচটা অ্যাকচুয়ালি অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে। HNO3 যদি স্ট্রাকচার রাখি তাহলে আমরা এরকম লিখবো HO, আর এখানে ধরো N, এটাকে তখন আমরা এরকম কোঅর্ডিনেট বন্ড করে দেখাই, ঠিক আছে? কোঅর্ডিনেট বন্ডকে উঠিয়ে দিলে প্লাস মাইনাস দেওয়াই যায়। তো দিস ইজ HNO3। এবার এই যে এইচটা, এটা সরাসরি সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত নয়, তাই জন্য এর স্ট্রাকচার আমি এই ফর্মুলা বা ট্রিক ব্যবহার করে পাবো না, করতে গেলেও তখন ভুল হয়ে যাবে। আচ্ছা, এছাড়া আমি আরো একটা স্ট্রাকচার আজকেই গেছিলাম শুরুতে, কার্বনেটটা আমি মিস করে গেছি গ্রুপ 14 যখন বলেছিলাম সেখানে। তো কার্বনেট যদি হয় তাহলে কার্বনেট হলে বাইকার্বনেটও হবে এবং H2CO3 হবে। আমরা এদের স্ট্রাকচার অলরেডি দেখে ফেলেছি, আমি এখন রাখছি না, শুধু এটার স্ট্রাকচার রাখছি। দেখো কার্বনেট তো এরকম হয়, মাইনাস মাইনাস। এবার যদি দুটো O মাইনাসের জায়গাতেই O মাইনাস না হয় এরকম H হয়ে যায়, তাহলে দুখানা H হয়ে গেলে এটা হয়ে গেল কার্বনিক অ্যাসিড। আর একটা যদি OH থাকে আর আরেকটা যদি O মাইনাস ফর্মেই থাকে তাহলে এটা হয়ে গেল দিস ওয়ান, বাইকার্বনেট। তো প্রত্যেকটাতে কি হচ্ছে? এরকম sp2 সেন্ট্রাল কার্বন এবং ট্রাইগোনাল প্লেনার। এবার বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে? বন্ড অ্যাঙ্গেল গুলো আলাদা আলাদা হচ্ছে, ঠিক আছে? মাল্টিপল সিঙ্গেল বন্ড, এই বন্ড অ্যাঙ্গেল বেশি, এই বন্ড অ্যাঙ্গেল কম, এক্ষেত্রেও তাই। কারণ এরা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে না, একমাত্র কার্বনেট ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে, তাই প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। দেখো এরপর হচ্ছে নাম্বার বি, মানে যেখানে বন্ড পেয়ার থাকবে দুটো আর লোন পেয়ার থাকবে একটা, সব মিলিয়ে স্টেরিক নাম্বার বা টোটাল হাইব্রিড অরবিটাল 3টে হয়ে গেল। এবার এইরকম যদি কেস হয় তাহলে দুটো বন্ড পেয়ার মানে দুটো বন্ড মানে মলিকিউলটার ফর্মুলা হয়ে যাবে AB2, একটা A আর দুদিকে দুটো B থাকবে, তাহলে এই দুটো বন্ড পেয়ার হয়ে গেল। আর দেখতে কেমন হবে? A, এখানে B, এখানে B, আর এই একটা জায়গায় লোন পেয়ার, ঠিক আছে? ন্যাচারালি এই লোন পেয়ার বন্ড পেয়ার যেহেতু রিপালশন বেশি তাই বন্ড অ্যাঙ্গেল বেশি, এখানে রিপালশন কম বন্ড অ্যাঙ্গেল কম, তাহলে আমরা বলবো যে প্রথম কথা হচ্ছে θ1 > 120 ডিগ্রি θ2। এবার লোন পেয়ারটার মানে θ1 ওটাকে তুমি ছেড়ে দাও, ঠিক আছে? আমরা যখন ইলেকট্রনিক জিওমেট্রি আমরা এটা কি বলছি? ট্রাইগোনাল প্লেনার। কিন্তু আমরা যখন এটার শেপ বলবো বা মলিকিউলার জিওমেট্রি বলবো, মলিকিউলার জিওমেট্রি বা মলিকিউলার স্ট্রাকচার বা শেপ, সেইটা এবার কি হয়ে যাবে? মলিকিউলার স্ট্রাকচার মানে অ্যাকচুয়ালি যেমন দেখতে ওকে, সেইটা দেখার জন্য আমরা কি করি? লোন পেয়ারটাকে আমরা ঢেকে দিই। লোন পেয়ার ছাড়া বাকিটুকু তুমি দেখো কেমন, তাহলে বাকিটুকু দেখতে একটা উল্টানো ভি এর মতন, যেটাকে ভি শেপ বলা হয়, অনেক সময় অ্যাঙ্গুলার বলা হয়, অনেক সময় বেন্ট শেপ বলা হয়। তাহলে কি বলবো? বেন্ট স্ট্রাকচার বা ভি শেপ বা অ্যাঙ্গুলারকে বাংলাতে বলা হয় কৌণিক, ঠিক আছে? এক্সাম্পল বলি, প্রথম এক্সাম্পল হচ্ছে আমরা শুরু করবো কি থেকে?
গ্রুপ 14 থেকে শুরু করবো, ঠিক আছে? গ্রুপ 14 থেকে মানে টিন SN H2 আর PbX2, ঠিক আছে? PbCl2, PbBr2 এরকম। এখানেও তাই SnCl2 মানে X = তুমি Cl, Br আর I পাবো। আমরা তিনটে ছটা কম্পাউন্ড এখানে আমরা পড়ে ফেললাম, ঠিক আছে? কি করবো, মাঝখানে Pb দেবো আর এদিকে দুদিকে হ্যালোজেন আর উপরে লোন পেয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো, গ্রুপ 13 এর কোনো এক্সাম্পল আমি কেন এখানে বললাম না? গ্রুপ 13 মানে বোরন অ্যালুমিনিয়াম, ওদের লাস্টের কক্ষে ইলেকট্রন কটা থাকে? তিনটে ইলেকট্রন। এবার যদি দুটো বন্ড পেয়ার আর দুটো বন্ড যদি ওকে বানাতে হয় তাহলে দুটো ইলেকট্রন লাগবে ওখানে, আর ওর একটা লোন পেয়ারও থাকবে, তাহলে টোটাল 4খানা ইলেকট্রন লাগবে, তাই না? এটাকে ভাবো, দুটো ওর নিজের ইলেকট্রন আর এই যে বন্ডগুলো তৈরি হয়েছে সেখানে ও একটা ইলেকট্রন শেয়ার করেছে, আবার এদিকেও একটা শেয়ার করেছে, তাহলে টোটাল কটা ইলেকট্রন? 4টে। কিন্তু গ্রুপ 13 দের লাস্ট শেয়ারে ইলেকট্রন করা 3টে, তাহলে ও এই কাজ করতে পারবে না। সুতরাং ওর এক্সাম্পল এখানে দিইনি আমরা। এরপর যে গ্রুপ 14 এর আমরা করবো NO2-, তার পাশাপাশি HNO2। আর গ্রুপ 16 এর ক্ষেত্রে আমাদের এক্সাম্পল হবে SO2 আর ওজোন, ঠিক আছে? স্ট্রাকচার কেমন হচ্ছে দেখো। আচ্ছা আগে হিসাব করে নাও, 5টা আর দিকে 6 দুগুণে 12টা, 12টায় 17 আর নেগেটিভ চার্জের জন্য একটা 18টা, 18 8 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16, দুটো 2 হচ্ছে বন্ড পেয়ার, পড়ে থাকলো 2 রিমাইন্ডার বাই 2 মানে 2/2 মানে 1 লোন পেয়ার, ঠিক আছে? তাহলে কেমন দেখতে হবে? NO2 মাইনাস আর লোন পেয়ার। এবার যেটা বলছিলাম একটু আগে যে অক্সি অ্যানায়ন গুলোকে আগে লিখে নিতে হবে, সেখান থেকে আমরা সেই করেসপন্ডিং অ্যাসিডের স্ট্রাকচার পাবো। তাহলে অ্যাসিডের স্ট্রাকচার কেমন হবে? OH OH লোন পেয়ার। যদিও আমরা আমাদের সুবিধার্থে যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন মেকানিজম করি সেখানে অনেক ক্ষেত্রে আমাদের HNO2 দরকার হয়, তখন আমরা HNO2 কে সিম্পল এইরকম ভাবে দেখাই, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল ওর স্ট্রাকচার কিন্তু এটাই, ঠিক আছে? একই রকম ভাবে দেখো SO2 অ্যাঙ্গুলার শেপ, তো অ্যাঙ্গুলার দিয়ে দিলাম, একটা লোন পেয়ার দিয়ে দিলাম। ওজনও তাই, ও এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা ওজনের ক্ষেত্রে কিন্তু এই দুটো বন্ড লেংথ আবারও ইকুয়াল, কারণ এরা ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের কেস 2, মানে যেখানে sp2 হাইব্রিডেশন হচ্ছে। এরপর আমরা আসছি sp3 তে। আচ্ছা এরপর হচ্ছে কেস 3 নম্বর, যেখানে আমরা আলোচনা করব স্টেরিক নাম্বার অর হাইব্রিড অরবিটাল অর ইলেকট্রন পেয়ার হচ্ছে 4টে যদি হয় তাহলে sp3 যদি হয় তাহলে s এর সঙ্গে 3টে p অরবিটালই হচ্ছে ইনভলভ হাইব্রিডেশন তৈরি করার জন্য বা হাইব্রিড অরবিটাল তৈরি করার জন্য। এরপর sp3 মানে বন্ড অ্যাঙ্গেল অবশ্যই 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত, ঠিক আছে? এবং পাশাপাশি ইলেকট্রনিক জিওমেট্রি হওয়া উচিত টেট্রাহেড্রাল, চতুস্তলকীয় বাংলাতে। টেট্রাহেড্রাল কানেকশনে টি ছোট হাতের ডি ফুল স্টপ এইভাবে দেখানো হয় টেট্রাহেড্রাল, ঠিক আছে? আর কি বলবো? আচ্ছা এক্সাম্পল বলি সবার আগে। দেখো এক্সাম্পলে আবার শুরুতেই আবার আমি কি বলবো যে পলিমার অফ BeCl2, পলিমার অফ BeCl2 দ্যাট ইজ BeCl2n। কিরকম হচ্ছে? Be এবার চারদিকে 4খানা Cl হয়ে গেল, ঠিক আছে? বেরিলিয়াম আমরা জানি যে ওর আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন থাকে 2s2। ও যখন মোনোমার কোনো BeCl2 তৈরি করেছিল, BeCl2 মলিকিউলের মধ্যে ওর টোটাল ইলেকট্রন করা ছিল 4টে, তাই না? দুটো বন্ড পেয়ার মানে 4টে ইলেকট্রন, আরো 4টে ইলেকট্রন ও নিতে পারে অক্টেট ফিল আপ করার জন্য। তো সেটাই এখানে ঘটে, ঠিক আছে? এখানে ক্লোরিন একটা করে ইলেকট্রন ওকে দেয়, দুটো ক্লোরিন একটা করে ইলেকট্রন পেয়ার ওকে ডোনেট করে, ঠিক আছে? আবার এরকম এবার এটা চলতে থাকে এরকম, ঠিক আছে? এই স্ট্রাকচারটা চারিদিকে প্রসারিত হয় এবং এই প্রত্যেকটা বেরিলিয়াম এখানে sp3 4টে বন্ড পেয়ার মানে এখানে sp3 তৈরি করেছে ওটা, ঠিক আছে? আচ্ছা আমি ওটা তো লিখতে ভুলে গেলাম কেস 1 এর মধ্যে, সরি একটুখানি গন্ডগোল করেছি, তোমরা একটু কারেকশন করে নাও। কারেকশন বলতে নাম্বার এ যেটা আমি লিখতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে বন্ড পেয়ার 4টে এন্ড লোন পেয়ার 0, ঠিক আছে? এর আন্ডারে ফার্স্ট এক্সাম্পল হচ্ছে এটা, ঠিক আছে? স্টেরিক নাম্বার 4, তার মধ্যে 4টেই বন্ড পেয়ার, লোন পেয়ার নেই। এবার লোন পেয়ার যদি না থাকে তাহলে
লোন পেয়ার যদি না থাকে তাহলে এখানে আমার কি হবে, কি লিখবো এখানে, কোনটা যেন লিখতে চাইছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, মলিকিউলটার ফর্মুলা হবে AB4, ঠিক আছে, মলিকিউলের ফর্মুলা AB4। আর লোন পেয়ার যেহেতু নেই, সুতরাং প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল একদম এক্স্যাক্টলি 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। এখন এটা ফার্স্ট এক্সাম্পল হলো পলিমেরিক। সেকেন্ড এক্সাম্পল থেকে আমি সেন্ট্রাল অ্যাটম একটাই এরকম এক্সাম্পল দেবো। সেটা যদি দেখো, এটা যদি হয়ে যায়, এরপর আমরা গ্রুপ 13 এর কি হতে পারে, BH4 মাইনাস BF4 মাইনাস, আচ্ছা BF4 মাইনাস হলো, তার মানে আবার এরকম হবে না যে BCl4 মাইনাস BR4 মাইনাস বা BI4 মাইনাস। এরাও যে এরকম sp3 হাইব্রিডাইজড এবং টেট্রাহেড্রাল শেপ তা কিন্তু নয়। ইনফ্যাক্ট এইগুলো এক্সিস্টই করে না, এই স্পিসিস গুলো নেই। কেন নেই? কারণ ছোট অ্যাটম, বোরন অত্যন্ত ছোট, তার চারপাশে এরকম চারটে বড় বড় অ্যাটমকেও অ্যাকোমোডেট করতে পারে না, ঠিক আছে। 3টে পর্যন্ত ঠিক আছে যদি বড় অ্যাটম হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে BCl3 BBr3 BI3 এরা এক্সিস্ট করে, ঠিক আছে। কেমন লিখবো এদের স্ট্রাকচার দেখো, বোরন 4টে ফ্লুরিন যেহেতু, তাহলে 4জনকে টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ করে দিই। টেট্রাহেড্রাল শেপ এরকম হয়, তোমরা নিশ্চয়ই জানো। এইবার আমরা এরকম যেটা বলছিলাম যে থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে নেগেটিভ চার্জ দিতে পারি, অথবা বোরনের মাথাতে এখানেও নেগেটিভ চার্জ দিতে পারি, যেটা সুবিধাজনক বলে মনে হয়, ঠিক আছে। প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল আবারও 109 ডিগ্রি 28 মিনিট। আমরা কন্টিনিউ করছি বন্ড পেয়ার 4, লোন পেয়ার 0 এই ধরনের sp3 হাইব্রিডাইজড মলিকিউল নিয়ে। এক্সাম্পল নাম্বার 3 হচ্ছে, দেখো বোরনের BH4 মাইনাস যদি হতে পারে, তাহলে অ্যালুমিনিয়ামেরও AlH4 মাইনাস হতে পারে। আর ইনফ্যাক্ট AlOH হোল 4 অ্যালুমিনিয়াম মাথা নেগেটিভ চার্জ এটাও হতে পারে। গ্রুপ 13 এর এই কটা। গ্রুপ 14 এর মধ্যে আমরা সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে CH4 মিথেন, CCl4। এছাড়াও এদের ইন বিটুইন যে কটা মলিকিউল আছে, যেমন ধরো CH3Cl, CH2Cl2, CH Cl3, এরা হচ্ছে এই দুটো একটু আলাদা ক্যাটাগরি, যেহেতু চারটেই সারাউন্ডিং অ্যাটম সিমিলার, মানে আইডেন্টিক্যাল, চারটেই হাইড্রোজেন, চারটেই ক্লোরিন। এরা হচ্ছে একটা রেগুলার টেট্রাহেড্রন গঠন করে, আর এটা হচ্ছে একটা ইররেগুলার টেট্রাহেড্রন গঠন করে। তাই আমরা বলবো এদের শেপ হচ্ছে ইররেগুলার টেট্রাহেড্রাল, আর এরা হচ্ছে রেগুলার টেট্রাহেড্রাল, ঠিক আছে। এরপরে কার্বন যেরকম হচ্ছে, সিলিকন, আচ্ছা SiO2 এরকম দেখতে হয়, মানে SiO2 তে সিলিকন অ্যাটমটা sp3 হাইব্রিডাইজড। একটা এখানে আমাদের ভুল হয়ে যাবে সময়, কার্বন ডাইঅক্সাইড যেহেতু এরকম, তাই আমরা সিলিকন ডাইঅক্সাইডকেও এরকম লিখি, এটা কারেক্ট হলেও এটা ইনকারেক্ট। সিলিকন ডাইঅক্সাইড ওই রকমই নয়। সিলিকন ডাইঅক্সাইডে কি হয়, একটা সিলিকনের চারদিকে 4টে অক্সিজেন অ্যাটম সিঙ্গেল বন্ডেড এবং টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে থাকে, এবং এইরকম অনেকগুলো SiO4 ইউনিট পরপর জুড়ে গিয়ে একটা পলিমেরিক ফর্ম, একটা হিউজ, একটা জায়েন্ট মলিকিউল তৈরি করে। আমরা গ্রুপ 14 যখন পড়বো পি ব্লক এলিমেন্টে, তখন আমরা এটা নিয়ে ডিটেইলস আলোচনা করবো, ঠিক আছে। এছাড়া SiO2 মতনই এরকম আরো মাল্টি সেন্টার্ড আরো আছে, যেমন ধরো সিলিকন কার্বাইড, ডায়মন্ড, ঠিক আছে। ডায়মন্ডের মধ্যে প্রত্যেকটা কার্বন অ্যাটম sp3 হাইব্রিডাইজড এবং জায়েন্ট মলিকিউল তৈরি করে। যেহেতু এরা সবাই এই তিনটেই এখানে যা লিখেছি, এরা সবাই হচ্ছে মাল্টি সেন্টার্ড, তাই হাইব্রিডেশনের যে ফর্মুলা বা ট্রিক সেটা ব্যবহার করে এদের স্ট্রাকচার বের করা যায় না, ঠিক আছে। কিন্তু এখানে প্রত্যেকটাই ডায়মন্ডে কার্বন এবং এখানে SI গুলো সবাই sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি গ্রুপ 15-এ, তাহলে গ্রুপ 15 এর মধ্যে নাইট্রোজেনের NH4+, কিন্তু এর একটা এক্সাম্পল, যেখানে টেট্রাহেড্রাল, দেখো নাইট্রোজেন 5 আর হাইড্রোজেন 4টে করে, 4 সাথে 28, 28 আর 5 33, এক বাদ দিয়ে দাও, সরি একটা, হ্যাঁ প্লাসের একটা বাদ দিয়ে দাও, তাহলে 32 হয়ে গেল। 8 দিয়ে ভাগ করো, 4 8 32, মানে 4টে বন্ড পেয়ার। তো একই রকম ভাবে, আচ্ছা অনেক সময় আমরা এরকম একটা ডটেড লাইন দিয়ে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটাকে দেখাই, বা যে কোনো স্ট্রাকচারটাকেই জিওমেট্রি আঁকার সময় আমরা ডটেড লাইন দিই। ডটেড লাইনটা কিন্তু মনে রাখতে হবে, এটা কোনো কেমিক্যাল বন্ড নয়, এটা জাস্ট একটা আউটলাইন, যাতে দেখতে ভালো লাগে মলিকিউলটা আঁকার সময়, তো সেই কারণে এটা দেওয়া হয়, আদারওয়াইজ এর আর কোনো ফাংশন নেই। তো দিস ইজ NH4+, চারটে হাইড্রোজেন দিয়ে দিলে, আর এখানে প্লাস চার্জ দিলে বাইরে, বা এখানে এন এর মাথায় প্লাস চার্জ দিলেও হয়। এক্সাম্পল নাম্বার 7 হচ্ছে, এবার আমরা গ্রুপ 15-এ নাইট্রোজেন করলাম। ফসফরাসের কিছু অ্যাসিডস হয়, অক্সি অ্যাসিডস, যেমন ধরো H3PO2, H3PO3, H3PO4,
PO4, ঠিক আছে। ফসফেট আয়ন আমরা অলরেডি জানি যে টেট্রাহেড্রাল, তো এখানে কি থাকে H3PO4 অ্যাকচুয়ালি কি থাকে PO4 3 কাউন্ট করো 5 আর এদিকে অক্সিজেন 4 6 24, 24 আর 5 29 আর 3টে মানে 32, আবারও 8 দিয়ে ভাগ করলে 4। তো কি হয় ফসফেট কেমন দেখতে হয় PO4 4টে অক্সিজেন আর 3টে অক্সিজেনের মধ্যে নেগেটিভ চার্জ, তো দিস ইজ ফসফেট। এবার যেটা বললাম যে অক্সিজেন আয়নগুলোর সংকেত দিকে সেখান থেকে আমরা অ্যাসিডের স্ট্রাকচার পেয়ে যাই, তাহলে এবার এইগুলোকে উঠিয়ে দিয়ে ফসফেটটাকে আমরা এই OH আর OH করে দিলে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম H3PO4 ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। একই রকম ভাবে এখানেও তাই কি হয়, এখানে OH মাঝখানে একটা H আর এখানে একটা OH, তাহলে আমাদের হয়ে যায় H3PO3, ঠিক আছে। আর এখানে OH, এখানে H, এখানে H। খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট এই তিনটে স্ট্রাকচার মানে তিনটে অ্যাসিড। কেন? কারণ এরকম কোয়েশ্চেন আছে যে এখানে H3, তো এটা আমরা বলি যে এর ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি 3, ঠিক আছে, ট্রাইবেসিক অ্যাসিড। এটা ডাইবেসিক, ক্ষারগ্রাহিতা 2, মানে এটা দুটো H+ তৈরি করতে পারে, এটা 3টে H+ তৈরি করতে পারে, এটা একটা H+ তৈরি করতে পারে। যদিও ফর্মুলাতে সবার 3টে করে আমরা দেখতে পাচ্ছি। এবার কি হয় ব্যাপারটা অ্যাকচুয়ালি, এই যে অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকে সেটাই একমাত্র H+ হিসেবে বাইরে বেরোতে পারে, ঠিক আছে। যে Hটা সরাসরি P এর সঙ্গে যুক্ত আছে তারা H+ হিসেবে বাইরে যেতে পারে না। কেন পারে না? কারণ OH বন্ডের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, ও খুব বেশি করে ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নেয়, ফলে H+ ইলেকট্রন পেয়ার রেখে বাইরে বেরিয়ে চলে যেতে পারে। কিন্তু ফসফরাস আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অলমোস্ট ইকুয়াল, তাই জন্য এখান থেকে এইটা H+ হিসেবে রিলিজ হতে পারে না, ঠিক আছে। ন্যাচারালি 3টে OH বন্ড এখানে প্রেজেন্ট, তাই জন্য এর 3খানা H+ তৈরি করতে পারে, ঠিক আছে। 3টে H+ তৈরি করে, সেই কারণে এটা ট্রাইবেসিক। খুব ইম্পর্টেন্ট, আমরা রেডক্স চ্যাপ্টারেও পড়বো, পরে আবার P ব্লক ক্লাস 12এও পড়বো। এটা দুখানা H+ তৈরি করে, তাই এটা ডাইবেসিক। আর এটা একটা H+ তৈরি করে, তাই এটা মোনোবেসিক বা বেসিসিটি 1, ঠিক আছে। 8 নম্বর এক্সাম্পল এটা হয়ে যাওয়ার পরে সালফিউরিক অ্যাসিড H2SO4। অ্যাকচুয়ালি আমরা সালফেট আয়নটার আগে অক্সিজেন আয়নটার আগে স্ট্রাকচার বের করি, কিরকম দেখতে হয় O- ডাবল বন্ড O-, সো দিস ইজ সালফেট আয়ন। এবার এই O- গুলোর সঙ্গে H যোগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাব সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এছাড়া এখানে H2S2O7 যেটাকে আমরা ওলিয়াম নামে চিনি, বা H2S2O8, এখানেও টেট্রাহেড্রাল আর কি, মাল্টি সেন্টার, দুখানা টেট্রাহেড্রাল ইউনিট থাকে। আমি যে কোনো একটা एग्जांपल দেখাচ্ছি। সাপোজ HO, এবার এইদিকে যে অক্সিজেনটা আছে O নেগেটিভ এই সালফেটের ক্ষেত্রে, এর ক্ষেত্রে এটাই আবার আরেকটা ইউনিটের সঙ্গে থাকে। তো দেখো এবার H2S2 হয়ে গেছে, O7 হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা একটা টেট্রাহেড্রাল ইউনিট, ঠিক আছে। আর এইটা একটা টেট্রাহেড্রাল ইউনিট, দুখানা টেট্রাহেড্রাল ইউনিট পরস্পর জুড়ে আছে। আর যখন O8 হয় তখন এই অক্সিজেনটার পর আরেকটা অক্সিজেন থাকে, ঠিক আছে। আর লাস্ট एग्जांपल হচ্ছে এখানে নাম্বার 8 হয়ে গেল, নাম্বার 9 সেটা হচ্ছে HXO4, ঠিক আছে। ফর एग्जांपल HClO4, HBrO4 এইসব। এখানে কি হচ্ছে একটা H+ আর XO4- মানে ClO4- আয়ন থাকে। ClO4- আয়নের স্ট্রাকচার এরকম হয়, ClO একটা নেগেটিভ চার্জ, তার মানে একটা অক্সিজেন হচ্ছে এরকম সিঙ্গেল বন্ডেড এবং নেগেটিভলি চার্জ, বাকি 3টে অক্সিজেন ডাবল বন্ডেড। এবার ওই O- সঙ্গে মাইনাস হাটিয়ে H দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে HXO4, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের বন্ড পেয়ার 4, লোন পেয়ার 0 এই ক্যাটাগরি। এরপর আমরা আসছি বন্ড পেয়ার 3, লোন পেয়ার 1 এ। নাম্বার পার্ট বি, এবার বন্ড পেয়ার 3টে, লোন পেয়ার 1টা। এইবার যেই লোন পেয়ার চলে আসলো, এইবার কিন্তু ইলেকট্রনিক জিওমেট্রির তুলনায় রিয়েল মলিকিউলের যা শেপ হয় বা যা জিওমেট্রি হয় সেটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার মলিকিউলার জিওমেট্রি বা মলিকিউলার শেপ সেটা হয়ে যাবে, আমরা লিখবো পিরামিডাল,
পিরামিডাল, এবং অবশ্যই বন্ড অ্যাঙ্গেল বিটুইন বন্ড, লোন পেয়ারটাকে ছেড়ে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে লেস দেন 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। এবং যেহেতু তিনটে বন্ড পেয়ার, তাহলে মলিকুলার ফর্মুলা হয়ে যাবে AB3 টাইপ, AB3, ঠিক আছে। ফার্স্ট ক্যাটাগরি মানে এক্সাম্পল নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে এখানে CH3 মাইনাস, তারপরে ধরো অ্যামোনিয়া, এছাড়া অ্যামোনিয়ার বিভিন্ন হ্যালাইডসগুলো NF3, NCl3 এটসেট্রা। ফসফরাসের যে হ্যালাইডসগুলো আছে PCl3, PBr3, PI3, সব এরা একই ক্যাটাগরিতে পড়ছে। আমি যে কোনো একটা স্ট্রাকচার আছে অ্যামোনিয়ার স্ট্রাকচারটা আঁকছি, খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন অ্যামোনিয়া, তাই জন্য দেখো। এবার এই লোন পেয়ারটাকে বাদ দিলে বাকিটাকে দেখতে পুরো পিরামিডের মতন, তাই জন্য এদের স্ট্রাকচার হচ্ছে পিরামিডাল। যখন আমরা CH3 মাইনাস লিখবো এখানে C দেবো, আর পুরোটাকে থার্ড ব্র্যাকেট করে মাথায় মাইনাস চার্জ দিয়ে দেবো, ঠিক আছে। এটা ফার্স্ট ক্যাটাগরি হয়ে গেল। সেকেন্ড হচ্ছে সালফিউরিক অ্যাসিড করলাম আগে, এখানে সালফিউরাস অ্যাসিড বা সালফাইড আয়ন, ঠিক আছে, এটা হবে। আর এরপর আমরা ওখানে করেছিলাম HClO4, তো এখানে মানে HXO4 করেছিলাম, এখানে HXO3 হবে ফর এক্সাম্পল। আচ্ছা, HXO3 অবলিক XO3 মাইনাস আয়ন হবে। এরা সবাই একই, মানে তুমি আবার ফর্মুলায় ফেলে দেখো, দুজনেই এরা গ্রুপ 16, তার মানে 6টা করে, তো 4 6 24 আর 2 26টা, 26টি ইলেকট্রন টোটাল। 8 দিয়ে ভাগ করো, 3 8 24, মানে 3টে বন্ড পেয়ার, 2 পর 2 পড়ে থাকলো, 2/2 মানে 1, একটা লোন পেয়ার, তাহলে 3টে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। তো এরকম দেখতে হয় SO3 2 মাইনাস, অনেকে দেখে মাঝখানটা ডবল বন্ড হয়, এদিকটাতে O মাইনাস দেয়, একই ব্যাপার, ঠিক আছে। আবারও এরা ইকুইভ্যালেন্ট সবাই, মানে এই তিনটে বন্ড লেংথ কিন্তু আলাদা আলাদা না। হ্যাঁ, এই বন্ড লেংথটা, এই বন্ড লেংথটা এবং এই বন্ড লেংথটা, এই দুটোই কিন্তু 109 ডিগ্রি 28 মিনিটের তুলনায় কম, কিন্তু এই দুটো আবার পরস্পর আলাদা নয়, সেম। কেন সেম? কারণ এরা ইকুইভ্যালেন্ট RS তৈরি করে তাই জন্য, ঠিক আছে। এর এক্সাম্পলটাও লিখে দিই, মানে ছবিটা একই রকম। X মানে ধরো আমি বলছি যদি HClO3 যদি আমরা লিখতে হয়, তাহলে Cl 3খানা O, একটা, দুটো, তিনটে, HCl আমি চারটে লিখে দিলাম না ভুল করে, সরি, বোর্ডটায় লোন পেয়ার। এই হয়ে গেল ClO3। এবার মাইনাস দিলে এখানে ClO3 মাইনাসের স্ট্রাকচার হবে, আর যদি আমি এখানে মাইনাস না দিই, এখানে বন্ড দিয়ে H দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল HClO3 স্ট্রাকচার। আর লাস্ট এক্সাম্পল এই ক্যাটাগরির আন্ডারে, সেটা হচ্ছে XeO3, জেননের ট্রাইঅক্সাইড। জেননের ইলেকট্রন কোড 8টা, অক্সিজেনের 6টা, 3 6 18, 18 8 আবার 26, 26 মানে আবার এই একই ফর্মুলা। এখানেও তাই, XeO টেট্রাহেড্রাল মানে পিরামিডাল হয়ে গেল, আর লোন পেয়ার, ঠিক আছে। দেখতে ভালো লাগার জন্য তুমি আবারও আউটলাইন করতে পারো, ঠিক আছে, এরকম ভাবে আউটলাইনটা দিতে পারো। আউটলাইনটা দিলে দেখতে ভালো লাগবে, এই আর কি। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমি লিখছি না মলিকুলার ফর্মুলা, AB3, আগেরটা লিখলাম AB4, এবার যেখানে যেখানে লোন পেয়ার আছে, অনেক সময় ফর্মুলাটা অনেকে এরকম ভাবে লেখে যে AB3 তো যে A আর B3, আর সঙ্গে একটা লোন পেয়ার আছে বলে এখানে একটা L দিয়ে দেয়, AB3L। যেমন আমরা এই এর আগে করলাম SnCl2, PbCl2, এই ক্ষেত্রে বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার একটা, ওখানে আমরা বলছিলাম যে AB2, ওটাকে অনেক সময় AB2L এরকম লেখা হয়। তা ঠিক আছে, ওটা তুমি লিখতেও পারো, আবার না লিখলেও সমস্যা নেই, তোমাকে বুঝে নিতে হবে যে এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি লোন পেয়ার একটা আছে, ঠিক আছে। সুতরাং ওই পাশে L সংখ্যাটা, L একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো, ওটা লিখে দেওয়া একটু বেটার বোঝার জন্য। কপি করা হলো। আচ্ছা, sp3 আন্ডারে পরবর্তী ক্যাটাগরি, যেখানে বন্ড পেয়ার থাকবে দুটো এবং লোন পেয়ারও থাকবে দুটো। ন্যাচারালি ফর্মুলা হবে AB2, দুখানা বন্ড পেয়ার মানে দুটো বন্ড, তার মানে মাঝখানে একজন, দুদিকে দুজন, তো AB2। এবার AB2, আর যেহেতু লোন পেয়ার দুটো, তাই আমি AB2L2 লিখতে পারি, ঠিক আছে। এবার এর মলিকিউলার শেপ বা জিওমেট্রি সেটা হয়ে যায় ভি শেপ, ঠিক আছে। ভি শেপ, বা এর আগে যেটা বলছিলাম অ্যাঙ্গুলার অনেক নামই ডাকা হয়, বা বেন্ড অনেক নামই ডাকা হয়। কিরকম দেখতে হয় দেখো, এ আর দুখানা বি, তো একটা বি আর একটা বি, এরকম ভাবে লেখা হয় অনেক সময়। এরকম লোন পেয়ার দেওয়া হয় একটা, আর একটা লোন পেয়ার দেওয়া হয়।
এভাবেও আগে অনেকে স্ট্রাকচার। আবার যেটা আমরা খুব কমনলি দেখি সেটা হচ্ছে এরকম টেট্রাহেড্রাল যে ইলেকট্রনিক জিওমেট্রি, সেই ইলেকট্রনিক জিওমেট্রিটাকে মেনটেন করে, অ্যাকচুয়ালি এখানেও মেনটেন হয় কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে না যে মেনটেন, মনে হচ্ছে যেন এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল নয়, এটা অ্যাকচুয়ালি 109 ডিগ্রি 28 মিনিটের থেকে কম হয় কিন্তু কাছাকাছি থাকে। তো অনেক সময় এরকম আঁকা হয় এ, এখানে একটা ধরো বি দেওয়া হলো, এখানে একটা বি দেওয়া হলো। এই ছবিটা কমনলি বইতে থাকে, তাই আমরা এইটাই বেশিরভাগ সময় ব্যবহার করার চেষ্টা করি। তো দিস ইজ AB2, ঠিক আছে। আর এই দুখানা লোন পেয়ার এক্সাম্পল, প্রথম এক্সাম্পল হচ্ছে অবশ্যই এখানে আমি লিখবো যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে লেস দেন 109 ডিগ্রি 28 মিনিট, এবং তিনটের মধ্যে যদি কম্পেয়ার করতে হয় তাহলে দিস ইজ θ1 সব থেকে বেশি কেন? কারণ লোন পেয়ার রিপালশন, এটা লোন পেয়ার বন্ড পেয়ার একটু কম, এটা বন্ড পেয়ার আরো কম, তাহলে θ1 গ্রেটার দেন θ2 গ্রেটার দেন θ3, ঠিক আছে। আচ্ছা এক্সাম্পল আসি, সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে আমাদের H2O মলিকিউল, এছাড়া OX2 মানে OF2 OCl2 OBr2 এগুলো সবই, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এখানে O লিখবো আর দুদিকে দুটো H লিখবো, তাহলেই জলের স্ট্রাকচার হয়ে গেল। এটাও লিখতে পারো, ওটাও লিখতে পারো, ওটা একটু কমন বইতে থাকে তাই জন্য ওটার কথা বলছি। এছাড়া HXO3 বললাম, এবার এখানে HXO2 বা XO2 মাইনাস, ঠিক আছে। ফর এক্সাম্পল HClO2, ঠিক আছে, বা ClO2 মাইনাস। কিরকম দেখতে হবে? Cl এদিকে O মাইনাস, এদিকে O, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, ঠিক আছে। আর এটা যদি আঁকতে চাই তাহলে মাইনাস চার্জটা উঠিয়ে দিয়ে এখানে একটা OH দিয়ে দেবো, ঠিক আছে, HClO2 হয়ে গেল। আর ফোর্থ হচ্ছে কিছু ইন্টার হ্যালোজেন ক্যাটায়নস, যেমন ধরো খুব ইম্পর্টেন্টলি হচ্ছে ICl2+, ঠিক আছে, I3+ এর মতোই Br3+, Cl3+, এছাড়া যেমন ICl2 হয় তেমনি IF2+ হয়ে যায়, Brf2+ হয়ে যায়, এরকম সব কটাতেই তুমি দেখো হিসাব করো, সবাই যদি হ্যালোজেন তাহলে তিনজন আছে, তিন সাথে 21টা ইলেকট্রন প্লাস মানে একটা বাদ দাও 20খানা ইলেকট্রন হয়ে গেল, 8 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16 মানে দুটো বন্ড পেয়ার পড়ে থাকলে কত 4/2 মানে দুটো বন্ড পেয়ার, তো দুটো বন্ড পেয়ার একই রকম। তো খালি এখানে প্লাস চার্জ আছে বলে একটা ওভারঅল প্লাস চার্জ দিতে হবে, মানে আমাদের একটা স্ট্রাকচার দেখে ধরো ICl2, তাহলে I, এখানে একটা Cl, এখানে একটা Cl, লোন পেয়ার, এবারে এখানে প্লাস চার্জ, ঠিক, অ্যাঙ্গুলার বা ভি শেপ এবং বন্ড অ্যাঙ্গেল লেস দেন 109.28। sp3 আন্ডারে লাস্ট ক্যাটাগরি হচ্ছে যেখানে বন্ড পেয়ার একটা এবং লোন পেয়ার তিনটে, ঠিক আছে। তো ন্যাচারালি এদের সংকেত হবে AB আর L3, আর এদের শেপ হচ্ছে লিনিয়ার শেপ তো হবেই। AB মানে দুটো হচ্ছে তোমার অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম, আর পাশে একজন সারাউন্ডিং, শুধু লিনিয়ার হওয়া ছাড়া উপায় নেই, বা অনেক সময় নট অ্যাপ্লিকেবলও লিখে কেউ। আর বন্ড অ্যাঙ্গেল তো অবশ্যই নট অ্যাপ্লিকেবল, কারণ বন্ড অ্যাঙ্গেল হতে গেলে আবার যেটা বলছিলাম তিনটে অ্যাটম হতে হবে যাদের মধ্যে আমি অ্যাঙ্গেল বের করবো। তো কিরকম দেখতে হবে দেখো, সাপোজ এখানে B আছে আর তিনটে লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, খুবই কম এক্সাম্পলস, একটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে HXO, ঠিক আছে। অনেক সময় HOX এরকম লেখা থাকে, ফর এক্সাম্পল HOCl বা HClO, যেটাই বলো না কেন একই ব্যাপার। এবার আবারও যেটা আমরা এর আগে বলছিলাম যে অক্সি অ্যানায়নটাকে আগে লিখতে হবে, অর্থাৎ OCl মাইনাসটাকে আমরা আগে ফেলবো এখানে ফর্মুলাতে, তারপরে অ্যাসিডটাকে পরে আনবো, ঠিক আছে। তো ন্যাচারালি OCl যদি হয়, মানে অ্যাকচুয়ালি এটা যে Clটা হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম, তাহলে Cl এর 7টা ইলেকট্রন আর অক্সিজেনের 6টা, 7 আর 6 13 আর একে 14টা ইলেকট্রন, ঠিক আছে। 8 দিয়ে ভাগ করো, 8 মানে একটা বন্ড পেয়ার, আর পড়ে থাকলে কত 6, তাহলে 6/2 মানে তিনটে লোন পেয়ার, ঠিক আছে। এক্স্যাক্টলি এরকম দেখতে হয়, ClO আর এখানে তিনটে লোন পেয়ার দিয়ে দাও, আর তুমি যদি এখানে H দাও তাহলে সেটা হয়ে গেল HOCl।
আচ্ছা, তাহলে আমরা SP3 অর্থাৎ স্টেরিক নাম্বার 4 পর্যন্ত আলোচনা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ। আমি আশা করি আজকে যা এক্সপ্লেইন করলাম তোমাদেরকে তোমরা সহজেই সেগুলো বুঝতে পেরেছো। তো তোমরা একটু বাড়িতে কাউন্ট করে দেখো যে কতগুলো এক্স্যাক্টলি ইন্ডিভিজুয়াল, কতগুলো স্পিসিস বা কতগুলো মলিকুলের এক্সাম্পল আজকে আমরা পড়ে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা স্টেরিক নাম্বার 5 থেকে শুরু করব। খুব ভালো করে এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, প্রত্যেকটা স্ট্রাকচার 2-3 বার করে আঁকার চেষ্টা করো, তাহলে এগুলো খুবই সহজ মনে হবে এরপর। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর খুব মন দিয়ে পড়াশোনা করো। টাটা।